সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে পিটিয়ে মারার ঘটনায় বরখাস্ত এসআই আকবর লাপাত্তা। স্থানীয়দের ক্ষোভ, মামলার তদন্ত পিবিআইয়ের হাতে। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি। ধর্ষকরূপী পশুর হাত থেকে রক্ষা করবে এ আইন, বললেন প্রধানমন্ত্রী। নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগে ব্যবস্থা শিগগিরই, জানালেন সিইসি। হেয় করতেই অডিও বিকৃত করে ফাঁস, দাবি ফরিদপুর 4-এর এমপির। তারকা হওয়ার মোহে মডেল বানানোর ফাঁদে পা দিচ্ছে উঠতি বয়সীরা। 14 দিন পর টাঙ্গাইলের স্কুল ছাত্রী ঢাকায় উদ্ধার, পাচার চক্রের 2 জন আটক। এবং রাজধানীতে ঝুলন্ত তার অপসারণে ব্যাহত ব্যাংক লেনদেন, ভোগান্তিতে গ্রাহক, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। সময় সংবাদে সঙ্গে আছি আমি হাফসাতুল ইসলাম। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারি করেছে সরকার। দুপুরে রাষ্ট্রপতির সইয়ের পর এই আইনের সংশোধনী গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়। আলাদা এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধর্ষকরূপী পশুর হাত থেকে নারীদের রক্ষা করবে মৃত্যুদণ্ড। সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনা জন্ম দিয়েছে ঘৃণা আর প্রতিবাদের আগুনের। রাজপথে নেমে আসেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীরা। জোরালো কণ্ঠে উচ্চারিত হয় ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি। জনদাবিকে সম্মান জানিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নারী ও শিশু দমন আইনের সংশোধনীর আইনি যাচাই শেষে আসে চূড়ান্ত সিদ্ধান্ত, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শর্তগুলি প্রতিস্থাপিত হবে। সংসদ অধিবেশন না থাকায় এই অধ্যাদেশে মঙ্গলবার দুপুরে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সেটি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। বিকেল 3টায় এটিকে গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রণালয়। বলা হয়, এই অপরাধের সাজায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড বা সশ্রম কারাদণ্ড শব্দ যোগ হবে। পরে সংসদে আইনটি পাশ করে নেওয়া হবে। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রতিক্রিয়া জানান। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি। এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। কাজেই যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা, এটাই আমাদের লক্ষ্য। সরকারের পক্ষ থেকে আশা করা হয়, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখায় ধর্ষণ রোধ করা সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। শোভাযাত্রাটি দুপুর 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ছাত্রলীগ নেতারা জানান, সরকার ধর্ষণের বিচার চায় বলেই আইন সংশোধন করেছে। অন্যদিকে কেউ কেউ আন্দোলনের নামে ধর্ষণ নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করা হয়। আমরা ধন্যবাদ জানাই যে বাংলাদেশ ছাত্রলীগের আমাদের যে অনুরোধ ছিল প্রাণপ্রিয় নেত্রীর কাছে, সেই অনুরোধ তিনি রেখেছেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। বারবার এদেশের মানুষকে মিথ্যা কথা বলে তারা যে সিম্পেথি নেওয়ার চেষ্টা করেছে, সেটি কিন্তু এখন সবাই জেনেছে যে এই নাটকবাজদের যে এজেন্ডা, সেটি হচ্ছে সে পাকিস্তানের এজেন্ডা। শাস্তি মৃত্যুদণ্ড করাই সমাধান নয়, আইনের যথাযথ প্রয়োগে নিশ্চিত করতে হবে দ্রুত বিচার। আর তাই নজরদারি বাড়ানোর পাশাপাশি থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছাও। বিস্তারিত মৌসুমী ইসলামের রিপোর্টে।
দেশে নারীর প্রতি সহিংসতা ঘটছে অহরহই, তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এলেই প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ। নড়ে চড়ে বসে প্রশাসন ও সরকার, অপরাধীদেরও দ্রুত আইনের আওতায় আনা হয়। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অপরাধের মূল উপড়ে দিতে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক এবং পরিবারে মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। আইনের সঠিক প্রয়োগ, যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে এই আইন যত শাস্তি যত বড়ই হোক না কেন আপনি কোনো শাস্তি দিতে পারবেন না। রাজনৈতিক সদিচ্ছা এবং এই প্রেসার, চাপ সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হলে পারে স্থানীয় সরকারকে খুব শক্তিশালী করতে হবে। নৈতিকতা মূল্যবোধটা এই বাড়ি এবং স্কুলে যেটা বাধ্যতামূলকভাবে একটা 100 মার্কের একটা কোর্স করা উচিত, যেখানে সবাইকে এটা না পাশ করলে স্কুলে তার প্রমোশনের ধরা হবে না। তারা বলছেন, অপরাধীরা প্রভাবশালী হয় অনেক সময় কোনো পদক্ষেপই নিতে চান না ভুক্তভোগী ও পুলিশ। তাই ইভটিজিং, বখাটেপনা প্রতিরোধ এবং সর্বোপরি অপরাধীদের পৃষ্ঠপোষকদের নজরদারিতে রেখে আগেই ব্যবস্থা নিতে হবে। মূল জায়গা যতক্ষণ পর্যন্ত আঘাত না করা যাবে, আইন পরিবর্তন করেও খুব বড় রকম সফলতা আমরা পাবো না। আমাদের পুলিশ, আমাদের প্রসিকিউশন, আমাদের কোর্ট এবং প্রিজন, এই চারটাকে যদি আমরা ঢেলে সাজাতে না পারি এবং একই সাথে ভিকটিমের যে সাপোর্ট সেটা যদি এনশিওর করতে না পারি, তাহলে এই মৃত্যুদণ্ড দিয়ে কিন্তু কাজ হবে না। তাই প্রশাসনের নজরদারি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ তাদের। একটি শিশু কখনোই ধর্ষক হয়ে জন্মগ্রহণ করে না, বরং সামাজিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মূল্যবোধের অভাব তাকে ধীরে ধীরে ধর্ষকে পরিণত করে। তাই বিশ্লেষকরা মনে করেন, পারিবারিক শিক্ষা এবং আইনের শাসন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে প্রতিহত করার মধ্য দিয়ে এই ধরনের ব্যাধি থেকে সমাজকে মুক্ত করার দিকে এগুতে হবে। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক নিহতের ঘটনায় বরখাস্ত এসআই আকবরের খোঁজ মিলছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে বন্দরবাজার এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ হাফসা। আমি এখন আছি যে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের বাড়ির সামনেই আখালিয়া এলাকায়, এবং আখালিয়া এলাকার একেবারে সারাদিনই মানুষের লোকে লোকারণ্য ছিল। বিকেল 4টা থেকে এখন পর্যন্ত এই এলাকায় চলছে বিভিন্ন জনের মিছিল এবং মানববন্ধন। আপনারা দেখতে পাচ্ছেন একটি মিছিল আসছে এই এলাকা জুড়ে মিছিল এবং মানববন্ধনের মধ্যে পুরো রাস্তাটাই অবরোধ ছিল এত সময় ধরে। প্রায় 1 ঘন্টা ব্যাপী এই মানববন্ধন এবং মিছিল চলছিল। তারা সবাই চাচ্ছে যে এই রায়হানেরকে যে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করে মারা হয়েছে, তাদের অভিযোগের প্রেক্ষিতে এই রায়হানের স্ত্রী কোতোয়ালি থানায় যে একটি মামলা দায়ের করেছেন, এই মামলার পরিপ্রেক্ষিতে এই মামলাটা যেন সুষ্ঠু বিচার হয় এবং এই ফাঁড়ির যে ইনচার্জ আকবর হোসেন সহ ফাঁড়ির সবাইকে তারা গ্রেপ্তার দাবি করছে। এবং এই তাদের বা রায়হানের পরিবার বা বাদীর ইচ্ছা অনুযায়ী এই মামলাটি পিবিআইতে স্থানান্তরিত করা হয়েছে। পিবিআই কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তারা বলেছে মামলাটি ঢাকায় যাবে এবং ঢাকায় যাওয়ার পরে পুলিশ সদর দপ্তরে যাবে, পুলিশ সদর দপ্তর থেকে পিবিআই সদর দপ্তর যাবে এবং পিবিআই সদর দপ্তর থেকে সিলেটে স্থানান্তর করা হবে এবং তারপরই পিবিআইতে এই মামলাটি আসবে এবং মামলাটি আসার পর এই তদন্ত নামবে। ওদিকে বলে রাখা প্রয়োজন যে এই ফাঁড়ির যে ইনচার্জ আকবর হোসেন, এসআই আকবর হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি লাপাত্তা, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তার সব কটি মোবাইল বন্ধ রয়েছে, তার ফেসবুক বন্ধ রয়েছে, তার মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করা হয়েছে। সব কিছু মিলে একটা মানে এই এলাকার যারা আছেন তাদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। তারা চাচ্ছে যে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ যে 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের গ্রেপ্তার দাবি করছেন। তারা চাচ্ছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে তারা যেন এই সুষ্ঠু বিচার চায় এবং তারা চাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এরকম উত্তাল কিন্তু চলছে সারা দিন ব্যাপী, এরকম উত্তাল চলছে সারা দিন, এরকম চলছে উত্তাল। আমরা দেখেছি এর আগে বিকাল 4টা থেকে এখানে মানববন্ধনের পরপরই তারা পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ আকবর হোসেন সহ সবাই তারা
গ্রেপ্তার দাবি করেছেন। আসলে বলে রাখা প্রয়োজন যে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত করা হয়েছে। এই তদন্ত করার পরই 4 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। সবকিছু মিলে আকবরকে গ্রেপ্তারের জন্য তারা দাবি যাচ্ছে। আকবর গ্রেপ্তার হওয়ার পরই সব জিনিস সরাসরি হবে এবং এই আন্দোলন চলবে। তারা বলছে তারা এই আকবর সহ এই যে 4জন সাময়িক বরখাস্ত এবং 3জনকে প্রত্যাহার করা হয়েছে, সবাইকে না হওয়া পর্যন্ত তারা বলছে তারা রাজপথ ছাড়বে না এবং এখানে অবস্থান নিয়েছে। যখন আকবর হোসেন পালিয়ে যাওয়ার একটি খবর পাওয়া গেছে, এলাকায় খবরটা আসছে আকবর হোসেন পালিয়ে যাওয়ার, তারপরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিকেল 3টার পর যখন শোনা গেছে আকবর হোসেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নিখোঁজ রয়েছে কিংবা তিনি পালিয়ে গেছে, তখনই কিন্তু এই জায়গাটা উত্তাল হয়ে গিয়েছে। এইটা হচ্ছে কি আখালিয়া এলাকা। এই আখালিয়া এলাকায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনেই হচ্ছে গিয়ে সেই রায়হানের বাড়ি এবং সেই দিন রাতে 10টার পরে রায়হানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। রায়হানের মা যেটা আমাদেরকে বলেছেন এবং তারপরেই সে পুলিশ ফাঁড়ি থেকে এএসআই তহিদের ফোন থেকে একটা ফোন এসেছিল তাদের বাড়িতে 10,000 টাকা নিয়ে যাওয়ার জন্য। সব কিছু মিলিয়ে এগুলো সব আমরা অভিযোগ শুনেছি তাদের বাড়ি থেকে। সেই অভিযোগের প্রেক্ষিতে যারাই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। এবং এই ছিল মোটামুটি আখালিয়া এলাকার রায়হানের বাড়ির সামনে থেকে তাদের আন্দোলনের সর্বশেষ খবর। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক নিহতের ঘটনায় বরখাস্ত এসআই আকবরের খোঁজ মিলছে না, তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। এসব কিছু নিয়ে জানাতে আমাদের সঙ্গে ইকরামুল কবির যোগ দিয়েছিলেন। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। সকালে গণভবন থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে তিনি বলেন, প্রকৃতি রক্ষা করে এই দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা থাকতে হবে। একে তো করোনা মহামারী, তার ওপর এবছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে বাংলাদেশ। মে মাসের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানে দেশের ক্ষতি হয়েছে 1100 কোটি টাকা, মারা গেছেন 16 জন। এছাড়া 5 দফায় বন্যায় 34 জেলা প্লাবিত হয়ে ক্ষতির মুখে পড়ে বসতবাড়ি সহ ফসলের মাঠ, প্রাণহানি ঘটে 41 জনের। এবছর এমন বাস্তবতার মধ্যেই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই অনলাইনে দুর্যোগ সহনীয় নবনির্মিত 17,005টি বাসগৃহ উদ্বোধন এবং চাবি হস্তান্তর, এছাড়া দুর্যোগ প্রস্তুতির জন্য 18,505 জন নারী স্বেচ্ছাসেবকদের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, অতীতের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে বলেই এখন প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। কীভাবে এই দুর্যোগ মোকাবেলা করছি সেগুলি লিপিবদ্ধ করে আমরা কিন্তু ব্যবস্থা নিই। আজকে আমি বলবো যে সেটা এখন সারা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য ব্যবস্থাপনা। আজকে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই দেশের সামগ্রিক উন্নয়ন করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী খাল ধ্বংস করে কোনো কাজ করা যাবে না। আমরা রাস্তাঘাট আমরা যা কিছু তৈরি করি না কেন, সকলকে আমরা এটাই অনুরোধ করব যে আমাদের জলাধার, আমাদের নদী নালা, খাল বিল এগুলির জন্য বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বদ্বীপ হওয়ায় মাঝে মধ্যেই দেশ দুর্যোগের কবলে পড়লেও সেখান থেকে উত্তরণের টেকসই পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কাজও আমরা শুরু করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের 20 দিন পর 2 শিশুকে উদ্ধার করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, খালার নির্যাতন সহ্য করতে না পেরে তারা বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সিআইডি বলছে, এই ঘটনায় কারো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাহিয়া আক্তার পিঙ্কি ও বিপ্লব ব্যাপারী 2 ভাই বোন। তাদের মা 1 বছর 5 মাস ধরে বিদেশে কাজ করছে, আর মা বিদেশে যাওয়ার পর থেকেই খালার বাড়িতে থাকে তারা। কিন্তু ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে করা হয় নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে 2 ভাই বোন মিলে সিদ্ধান্ত নেয় ঢাকায় দাদার বাড়িতে চলে যাওয়ার।
গত 21 সেপ্টেম্বর মাদ্রাসা যাওয়ার কথা বলে তারা খালার বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ না পাওয়ায় ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন তাদের খালা। সেই মামলায় গ্রেফতার করা হয় শিশুদের বাবাকে, কিন্তু তারপরও পাওয়া যাচ্ছিল না শিশুদেরকে। টানা 48 ঘন্টার অভিযানে ভাটারা থেকে শিশু দুজনকে উদ্ধার করে সিআইডি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, দাদার বাড়িতে যাওয়ার জন্য ঢাকায় এলেও বাসা হারিয়ে ফেলায় তারা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এক পর্যায়ে এক রিকশাওয়ালা তাদেরকে বাসায় নিয়ে যায়। সেখানেই তারা এই কদিন ছিল। মা এবং বাপের মধ্যে রিলেশনটা ভালো না। মা চলে গেছে জর্ডানে, আর তাদেরকে রাখা হয়েছে খালার বাড়িতে। ছোট গ্লাস ভেঙেছে ছেলেটা, তখন খালা হয়তো তার সাথে খারাপ ব্যবহার করছে। তখন ভাই বোন দুজনে মিলে প্ল্যান করছে যে চলো আমরা দাদার বাড়িতে থাকি। তো এই প্ল্যান করে কিন্তু ওরা মেরা দিয়ে এসব এলাকায় আসার চেষ্টা করছে। এরপরে আর তারা করতে পারেনি। শিশু দুটিকে নিয়ে যাওয়ার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সিআইডি। একদিন একটা ফোন নাম্বার থেকে একটা মেসেজ আসে যে আপনার বাড়ি কি ফরিদপুর না ঢাকায়। ওই মেসেজের সূত্র ধরে আমি সন্দেহ করা শুরু করি যে ওই নাম্বারটা এত স্পেসিফিকলি কেন বললো যে আপনার বাড়ি ফরিদপুর না ঢাকায়। তখন সন্দেহ করে ওই নাম্বারটা ট্রেস আউট করার চেষ্টা করি। আর দুদিন পর আবার নাম্বারটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে ওই নাম্বারের এগেনস্টে যে কলগুলো ছিল সেই কলগুলো থেকে আইডেন্টিফাই করি যে ওরা আছে হচ্ছে ভাটারা এলাকায়। ওই ভাটারা এলাকা থেকে বিভিন্ন জায়গাতে খোঁজখবর করে আমরা ওদেরকে উদ্ধার করি আর কি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ারও পরামর্শ দেয় সিআইডি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। প্রশাসনিক কর্মকর্তাদের গালিগালাজ করার প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। এদিকে হেয় করতেই অডিও বিকৃত করে ফাঁস করার দাবি ফরিদপুর 4 আসনের সংসদ সদস্যের। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এমপি নিক্সন চৌধুরীর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উঠেছে আলোচনার ঝড়। মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বললেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন, শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে আইনের বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়। মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন, সেভাবে যেটা করার দরকার সেটা অবশ্যই করব। এদিকে এ নিয়ে সংবাদ সম্মেলনে এসে নিক্সন বললেন, অডিও রেকর্ডের কণ্ঠ তার নয়, তাকে হেয় করতেই এডিট করে কথা বসানো হয়েছে। আমার একজন কর্মীকে ম্যাজিস্ট্রেট এবং ডিজিপি দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টা তাকে অবগত করার জন্য আমি তাকে ফোন করেছিলাম। কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন আইন ভঙ্গ করলে? আইন তো ডিসিও ভঙ্গ করছে। সে কি পারে 48 ঘন্টা অতিক্রম না করার আগে টিওনোকে নির্দেশ দিয়ে আমার বাড়িতে পাঠানো? যদি আমার একার বিপক্ষে মামলা হয় তাহলে অবশ্যই ডিসির বিরুদ্ধেও মামলা হবে। এদিকে নিক্সনের আচরণের প্রতিবাদ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। গত 10 অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট চলার সময় এক কর্মীকে আটক করায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে টেলিফোনে গালিগালাজ করার অভিযোগ ওঠে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। পরে ইউএনওকে ফোন করে ক্ষোভ ঝাড়েন তিনি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেসিডেন্সিয়াল স্কুল ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুতে পুরো দেশ শোকাহত। আজ এ মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানিতে এমন মন্তব্য করেন আদালত। এদিকে শুনানিতে ত্রুটিপূর্ণ জেনারেটরের তারের দায় নিয়ে ডেকোরেটর প্রতিষ্ঠান ও আয়োজক প্রতিষ্ঠানের একে অপরকে দোষারোপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবরারের বাবা। 27 অক্টোবর এ মামলার 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আদালত। 15 বছর বয়সী রেসিডেন্সিয়াল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র আবরার গেল বছর 1 নভেম্বর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে মারা যায়। সন্তানের মৃত্যুর পর আবরারের বাবা আদালতে 10 জনকে আসামি করে মামলা করেন। মঙ্গলবার এই মামলায় আসামিদের অভিযোগ গঠন শুনানির জন্য আদালতে হাজির হন আবরারের বাবা।
এরপর আদালতে হাজির হন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হক সহ 10 আসামি। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী পুলিশের তদন্ত প্রতিবেদন তুলে ধরে আদালতকে জানান, কিশোর আলোর অনুষ্ঠানে থাকা জেনারেটরের ত্রুটিপূর্ণ তারের জন্যই বিদ্যুৎ স্পৃষ্ট হয় আবরার। আদালত অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব কার ছিল জানতে চাইলে ডেকোরেটর প্রতিষ্ঠানের 4 জন ও প্রথম আলোর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কবির বকুল একে অন্যকে দোষারোপ করেন। পরে আদালত আদেশের জন্য 27 অক্টোবর দিন নির্ধারণ করেন। এদিকে আবরারের বাবা সন্তানের মৃত্যুর জন্য আয়োজক প্রতিষ্ঠানকে দায়ী করেন। প্রতিটা মুহূর্তে আমার স্মৃতি এই ছেলে নিয়ে আমার আশা সব কিছু তিলে তিলে করছি, কিন্তু আপনি কখন আমার নেগলেসি অত কেউ আমি জানি না। এই ম্যানেজমেন্ট হু ইজ দ্য রেসপন্সিবিলিটি। যদিও প্রথম আলোর আইনজীবী আবরারের মৃত্যুকে দুর্ঘটনা বলে আদালতকে জানান। জনাব মতিউর রহমান, জনাব আনিসুল হক কিংবা অন্যান্য যারা আছেন তারা কেউ পেনাল কোডের সেকশন 304 এর অধীনে তারা কোনো অপরাধ সংঘটিত করেন নাই। মামলাটির অভিযোগটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। চলতি বছরের 16 জানুয়ারি বিচারিক আদালতে এ মামলায় 10 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নেন তারা। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। পরিবার ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সহ টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাসের করা সবগুলো আবেদনই খারিজ করে দিয়েছেন আদালত। জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের এসব সুযোগের বাইরে রাখার নিয়ম থাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আশফাকুর রহমান শুনানি শেষে আবেদনগুলো খারিজ করে দেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসকে আদালতে আনা মানেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে পুলিশের কড়া পাহারায় প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় আদালত ভবনে। শুরুতে স্বজন এবং আইনজীবীদের সাথে সাক্ষাতের আবেদন খারিজ করে আদালত। পরবর্তীতে কারাগার থেকে মোবাইলে কথা বলার আবেদনও নাকচ করা হয়। তৃতীয় দফায় আবেদন জানানো হয় কারাগারের বাইরে উন্নত চিকিৎসার। আদালত সে আবেদনও নাকচ করে জেল কোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। মাননীয় আদালত একটি আদেশ দিয়ে এই কথাটা বললেন, তিনি বেশ কিছু মামলায় তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই আবেদনটা মঞ্জুর করা গেল না। আমরা একই সাথে আরেকটি আবেদন করেছিলাম যে আসামি আর্থ্রাইটিসে কষ্ট পাচ্ছে। পরিবারের সাথে সাক্ষাতের জন্য আগের দেওয়া আদেশ পরিবর্তনে আসামি পক্ষের অভিযোগের জবাবে সরকার পক্ষের দাবি জঙ্গি, দুর্ধর্ষ, সন্ত্রাসী এবং দাগী আসামিদের এই সুযোগের বাইরে রাখা হয়েছে। ওনারা নিবেদন করেছেন, মাননীয় আদালত আমাদের পক্ষে আমরা শুনানি করেছি। আদালত শুনে এসেছে, আসামি পক্ষে আমাদের নামঞ্জুর করেছেন। এদিকে মঙ্গলবার দুদকের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রতিবেদন জমা দেওয়া হয়নি। স্ত্রী চুমকিকরণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 23 আগস্ট দুদকের দায়েরকৃত মামলায় ওসি প্রদীপকেও আসামি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 সিটি কর্পোরেশনের ঝুলন্ত তার অপসারণের কারণে ব্যাহত হচ্ছে ব্যাংকিং সেবা। তার কাটা পড়ায় বেশ কিছু শাখায় নিরবচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিকল্প ব্যবস্থা করে ঝুলন্ত তার অপসারণের দাবি ব্যাংকগুলোর। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ফুটপাতে পথচারীদের চলাচলে ঝুঁকি এড়াতে 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে করোনাকালে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিভিশন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক লাখ গ্রাহক। ইন্টারনেটের তার কাটা পড়ায় অনেক এলাকার ব্যাংকের শাখায় গ্রাহক সেবা বিঘ্নিত হয়। অন্য হিসাবে অনলাইনে অর্থ পাঠানো, টাকা উত্তোলন সহ বিভিন্ন কাজে বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। অনলাইন সেবা আমি পাচ্ছি না, তারপর ব্যাংকিং সাপোর্ট ঠিকভাবে পাচ্ছি না। সেক্ষেত্রে আমার আদার্স যে কাজগুলো থাকে এটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। ইন্টারনেট লাইন কেটে যাওয়াতে আমাদের তো ব্যাংকে আমরা যে অনলাইনে কাজগুলো করি সেইগুলো আমাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। ইন্টারনেট না থাকায় মূল সার্ভারের সাথে সংযোগহীন এটিএম বুথও বিকল হয়ে পড়ে। অনেক দূর থেকে আসলাম টাকা তুলতে, এসে দেখলাম যে এটিএম বুথ বন্ধ। অনলি রিজনটা কি, যে রিজনটা হচ্ছে যে আপনার তার কাটা, যে কারণে বুথে ইন্টারনেট কানেকশনটা নেই। সবার সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত কার্যকর করার সমালোচনা করেছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। সার্ভিসটা ডিসরাপ্টেড না হয়, আমরা যাতে বিশেষ করে আমাদের যারা স্টেক হোল্ডার তাদেরকে আমরা আনইন্টারাপ্টেড সার্ভিস দিতে পারি, সেই জন্য আমি মনে করি যে সকলের দৃষ্টি আকর্ষণ করা উচিত। আপনাদের থেকে বলছে করে ফেলবে, ওরা যদি না করে 10 থেকে একটা বন্ধ রাখবে, তাদের লাভ কার হবে? আমার তো সকালবেলায় তো মূল ট্রানজাকশন, আমার সব ট্রানজাকশন বন্ধ হয়ে যাবে না? ওদের সাথে বসে ওদের সাথে একটা টাইম লাইন নিয়ে যে এর মধ্যে করতে হবে, ওই ডেড লাইনে নিয়ে তারপরে স্টার্ট করবো। কিন্তু মিনিমাম যারা এই সার্ভিস নেই তারাও একটা ব্যাকআপ বা চিন্তা করতে হবে কি করবো।
অন্যান্য দেশের অভিজ্ঞতার সাথে সমন্বয় করে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহক ও সেবা প্রতিষ্ঠানের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের তালিকাভুক্ত ৭৫ কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষে আরও অবৈধ সম্পদ উৎস ও অর্থ লোপাটের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন দুদক সচিব। প্রথম দফায় ১২ জনকে তলব ও স্বাস্থ্যের সাবেক কেরানি আফজালকে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সচিব আরও জানান, দুদকের আগের সুপারিশ অনুযায়ী কাজ করলে এ খাতে কমানো যেত দুর্নীতি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অর্থ লোপাট, প্রকল্পে জালিয়াতি আর ত্রুটিপূর্ণ মালামাল সরবরাহের মাধ্যমে সরকারের ক্ষতির অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে আসছে দুর্নীতি দমন কমিশন। গেল কয়েক বছরে নানা সুপারিশও দেয় প্রতিষ্ঠানটি। চলতি বছরে করোনা সংকটেও জেকেজি, রিজেন্ট কাণ্ড, মাস্ক, পিপি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। দুদক সূত্র বলছে, এই পর্যন্ত অনিয়মে ৭৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারই অংশ হিসেবে তালিকার ১২ জনকে তলব করে দুদক। প্রথম দিনে ৪ জনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানায়, সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিলেই এই দুর্নীতি কমানো যেত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী তারা বিভিন্ন অবৈধভাবে যোগসাজশে পরস্পর যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করেছে। দমন কমিশন যে সুপারিশ করেছে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আমরা আশা করি এটি বাস্তবায়ন হয়, তাহলে দুর্নীতি হয়তো কমবে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আফজাল হোসেনের অবৈধ সম্পদের মামলায় দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পূর্বভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তার চেয়ে আরও বাড়তি কিছু পাওয়া যায় কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদক সূত্র জানায়, স্বাস্থ্যের যেসব কর্মকর্তাকে তলব করা হচ্ছে তাদের স্ত্রীদেরও সম্পদের হিসাব নেওয়া হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে ভোটার করার চেষ্টার তদন্তের সত্যতা পাওয়ায় লালমনিরহাটের 2 ডেটা এন্ট্রি অপারেটরকে পুলিশের হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশন কার্যালয় থেকে লালমনিরহাট আদিতমারি থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুয়েল বাবু ও সদর থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর SM আজম শাহিরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে অভিযোগের সত্যতা পাওয়ায় 2 অপারেটরের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা মামলার পর তাদের চাকরিচ্যুত করা হয়। গত জুনে বিনা অনুমতিতে অবৈধভাবে এক ব্যক্তিকে ভোটার করার চেষ্টা করে ওই 2 ডাটা অপারেটর। মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগের দিন ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন ভোলার জেলেরা। শেষ দিন ইলিশ ধরে নিষেধাজ্ঞার সময়ের পুঁজি সংগ্রহে ব্যস্ত জেলেরা। এদিকে অভিযান সফল করতে ঘাটসভা, লিফলেট বিতরণ ও মাইকিং সহ জনসচেতনতায় প্রচারণা চালিয়েছে মৎস্য বিভাগ। নদীকে জালমুক্ত রাখতে আজ মধ্যরাত থেকে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে শুরু হবে যৌথ অভিযান। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। আশ্বিনের পূর্ণিমাকে ঘিরে ইলিশের প্রজনন মৌসুম। এ সময় 70 থেকে 80 ভাগ মা ইলিশ গভীর সাগর ছেড়ে নদীর মিঠা পানিতে আসে ডিম ছাড়তে। ইলিশের এ প্রজনন নির্বিঘ্ন করতে 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞাকালীন ইলিশ ধরা ও বেচাকেনা থেকে বিরত থাকতে ভোলার ঘাটে ঘাটে সচেতনতামূলক সভা করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার আগের দিন সকাল থেকেই ইলিশ শিকারে ব্যস্ত মেঘনা তেঁতুলিয়ার জেলেরা। আবার কেউ কেউ জাল নৌকা নিরাপদে সরিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছেন। মা ইলিশে ডিম ছাড়বে, তার জন্য আমরা জাল ফাল সব উড়িয়ে লাইছি। অভিযানের পরে আবার মাছ উৎপাদন বেশি হবে। সরকার যদি অনুদানটা আমাকে যেটা দেয় জেলেগো, যদি এটা একটু আগে ভাগে দিত তাহলে আমাকে অনেক সহজিত হইতো, অনেক ভালো হইতো আর কি। আমরা যারা ব্যবসায়ী আছি, জেলে বাইরে আছে, আমরা এই অভিযানটা সফলভাবে পালন করব। প্রচারণার পাশাপাশি নদী জালমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। 14 তারিখ থেকে আমরা নদীতে এবং আমাদের যে উপকূলীয় এলাকাগুলো আছে সেগুলোতে বা পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য দপ্তর সহ সকলকে মিলে আমরা নদীতে অভিযান পরিচালনা করব যেন আমাদের নদী জাল এবং নৌকামুক্ত থাকে। জেলার 7 উপজেলায় 14 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 21টি দল দিনরাত অভিযান পরিচালনা করবেন। সময় সংবাদ, ভোলা।
হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আলুর দাম। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের ৬৬টি হিমাগারে পর্যাপ্ত আলু সংরক্ষিত আছে। তারপরও বন্যায় সবজির দাম বাড়তে থাকার কথা বলে আলু সংরক্ষণকারী বড় বড় চাষি ও ব্যাপারীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার বাম্পার ফলন হয়েছে, সংরক্ষণও হয়েছে যথাযথ। হিমাগারগুলোতে আলুর কোনো রকম ক্ষতি হয়নি, তারপরও এই দাম বৃদ্ধি। আলুর বাজার এখন এক শ্রেণীর ব্যাপারীর নিয়ন্ত্রণে। সংরক্ষণকারী হিমাগারে এসেও আলু বিক্রি করতে পারছেন না। এটা সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। যারা আলু চাষ করে এরা এত দাম বাড়ানোর পক্ষে সম্ভব না, এটা সিন্ডিকেট হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী আলু রাইখা সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি হয়। 35 টাকা কেরা নিবে বা কে কিনবে এরকম কোনো লোক খুঁজে পাইতেছি না। হ্যাঁ, লোক নেই। এখন আমার তো বিপদ। হ্যাঁ, আমি বিক্রি করতে পারলে মনে করেন যে আমার মুক্তি পাইতাম। জেলায় এবার প্রায় 37,500 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। সংরক্ষিত আলুর বেশিরভাগের মালিক এখন মধ্যস্বত্বভোগী। আলু কৃষকের যদি নষ্ট হয়ে যায়, ওই তার ড্যামারেজ দেওয়ার জন্য তারা এই আলুটা শুধু কিনে। হিমাগারের মালিকরা কখনো আলু স্টোরে রাখে না। সবজির যেহেতু মূল্য উচ্চ, সেই সুযোগে আমাদের এক শ্রেণীর ব্যবসায়ী আলু উচ্চ মূল্য দিচ্ছে। আসলে এটা কোনো যৌক্তিকতা নেই, কারণ আমাদের আলু কোলেস্টোরেজগুলোতে পর্যাপ্ত আলু মজুদ ছিল। জেলার হিমাগারগুলোতে পাইকারি আলু 35 থেকে 38 টাকা আর খুচরা বাজারে 46 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার অর্ধেক মানুষের করোনা হয়ে গেছে। আইইডিসিআর ও আইসিডিডিআরবির গবেষণা বলছে 3 মাস আগেই রাজধানীর 45 ভাগ মানুষ সংক্রমিত হয়েছেন। অ্যান্টিবডি পরীক্ষায় 70 ভাগের বেশি বস্তিবাসীর দেহে মিলেছে অ্যান্টিবডি। এসব গবেষণার ভিত্তিতে নতুন কর্মপরিকল্পনা সুপারিশ করছে আইইডিসিআর। আর বিশেষজ্ঞরা বলছেন র্যাপিড টেস্ট ও অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়ার কথা। করোনা নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠান আইসিআর এবং বেসরকারি প্রতিষ্ঠান আইসিডিডিআরবির যৌথ গবেষণা বলছে রাজধানীর প্রায় 1 কোটি বাসিন্দা এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে। বস্তিবাসীদের 74% দেহে অ্যান্টিবডি শনাক্ত হয়েছে বলেও এই গবেষণায় উঠে এসেছে। সারা পৃথিবীতে যেটা বলা হচ্ছে যে শতকরা 80 থেকে 90% হলো লক্ষণবিহীন মানুষই ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাস নিয়ে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে সত্যি। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝুঁকি সামনে রেখে এই গবেষণা আশা জাগালেও দেহে অ্যান্টিবডি কতদিন থাকবে সে বিষয়ে নিশ্চিত হওয়া না পর্যন্ত সতর্ক থাকার তাগিদ বিশেষজ্ঞদের। কেউ শনাক্ত হলেই তার ট্রেসিংটা এখন খুব জোরদার করে করা উচিত এবং সেখানে অ্যান্টিজেন টেস্ট করা উচিত প্রচুর, নাম্বার 1। এবং যারা শনাক্ত হবে তাদেরকে আইসোলেশন মাস্ট। এমন গবেষণা আরও বেশি করার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন র্যাপিড টেস্টের পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষায়ও অনুমতি দিতে হবে, আর সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। আমরা আমাদের যে প্রস্তুতি প্ল্যান আছে সেটা রিভাইজ করছি এবং শীত আসলে যদি বেড়ে যায় সেটার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপের জন্য আমরা এখন একটা প্ল্যান বানাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংকের যে বরাদ্দটা ছিল সেখানে একটা গবেষণার জন্য একটা টাকা ছিল এবং সরকারেরও উচিত গবেষণায় টাকা বরাদ্দ করা। আসছে নভেম্বরে সারা দেশে পরিচালিত গবেষণা প্রতিবেদন জমা দেবে আইইডিসিআর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মারা গেলেন 21শে পদকপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষক রশিদ হায়দার। 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লেখালেখির হাতেখড়ি। সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা 70-এর বেশি। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে 21শে পদক সহ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি। 21শে পদকপ্রাপ্ত লেখক রশিদ হায়দার। তার লেখা স্মৃতি 1971-এ 13 খণ্ডে স্মৃতিকথা সংকলনে উঠে আসে 56,000 বর্গমাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1941 থেকে 13 অক্টোবর 2020 মাঝের 79 বছরের জীবনে পত্রিকায় লেখালেখি, সাহিত্য চর্চা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা সহ সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা 70-এর বেশি। 1984 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি। কর্মজীবনে বাংলা একাডেমির পরিচালক, সর্বশেষ নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফেব্রুয়ারি থেকে স্ট্রোক সহ নানা জটিল রোগে ভুগছিলেন কথাশিল্পী রশিদ হায়দার। মঙ্গলবার সকালে মেয়ে শাওন্তি হায়দারের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমনকি পরিবার একজন সদস্য হারালো। এই দুঃখটা আমাকে সবসময় কাঁদিয়ে বেড়াবে যে আমি শেষ মুহূর্তে তার সাথে দেখা করতে পারিনি। আমাদের মাথার উপর থেকে একটা ধ্রুবতারা চলে গেল। আর রয়ে গেল মাত্র 5টা ভাই,
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত হন গুণী এই লেখক। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সীমান্তে নতুন করে ৫১ জন সেনা কর্মকর্তা পাঠিয়েছে মিয়ানমার। সন্ত্রাসী গোষ্ঠী দমনে পুলিশকে সহায়তা করতেই তাদের পাঠানো হয়েছে বলে দাবি করেছে নেপিদো। সীমান্তে সেনা সমাবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশের বিরুদ্ধে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানো হলেও তা উপেক্ষা করে আবারও নতুন করে সেনা কর্মকর্তা মোতায়েন করেছে নেপিদো। মিয়ানমার সরকারের মুখপাত্র ইউজোতের দাবি, রাখাইনের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবিলায় পুলিশকে সহায়তা করতেই তাদের পাঠানো হয়েছে। মন্ত্রিসভার অনুমতি সাপেক্ষেই ৫১ জন লেফটেন্যান্ট কর্নেল পাঠানোর কথা জানান তিনি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সেনা বাড়ানোয় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সীমান্তে মিয়ানমার সেনাদের বিধ্বংসী MM2 বোমা পুঁতে রাখার প্রমাণ পাওয়ার কথাও জানায় সংগঠনটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়, রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা নিপীড়ন চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। রাখাইন থেকে প্রত্যক্ষ সাক্ষ্য, স্থির চিত্র, ভিডিও, সমাজ, স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাদের মধ্যে সংঘাত বন্ধের কোনো আলামতি নেই। তাদের সংঘর্ষের কারণে বেসামরিক নাগরিকরা সহিংসতার শিকার হচ্ছেন। সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং একই সঙ্গে মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করা উচিত। সংঘাতপূর্ণ বুথিদাঙ্গে মিয়ানমার সেনারা রোহিঙ্গা শিশুদের জোর করে কাজ করাচ্ছে উল্লেখ করে উদ্বেগ জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওমর ইনান, সময় সংবাদ। করোনায় আক্রান্ত হওয়ার মাত্র ১২ দিন পরে আবারও নির্বাচনী প্রচারণায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিকিৎসকরা ট্রাম্পকে করোনা মুক্ত দাবি করার পরপরই ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। ট্রাম্পের মাধ্যমে এখন আর করোনা ছড়ানোর আশঙ্কা নেই বলেও দাবি করেন তারা। প্রচারণায় ফিরেই তিনি নিজেকে আরও শক্তিমান দাবি করেন। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। ফ্লোরিডার স্যানফোর্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউসের বাইরে কোনো নির্বাচনী সমাবেশ করেছেন। সাংবাদিকরা বারবার হোয়াইট হাউসের বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে শেষ তার করোনার পরীক্ষা হয়েছে এবং তিনি নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা ছিল। I'll walk into that audience. I'll walk in there. I'll kiss everyone in that audience. I'll kiss the guys and the beautiful women and everybody. I'll just give you a big fat kiss. এমন একটি সময়ে তিনি নির্বাচনী সমাবেশ করলেন যখন যুক্তরাষ্ট্রেও কিন্তু করোনা ভাইরাস আবারও সেই মারাত্মক আকার ধারণ করছে। সোমবারেও পুরো যুক্তরাষ্ট্রে ৪৫,০০০-এরও বেশি মানুষ নতুন করে করোনা রোগে আক্রান্ত হয়েছে একদিনে। এমন একটি অবস্থায় নির্বাচন যেহেতু সামনে, দুই দলের প্রার্থীরাই কিন্তু নির্বাচনী সমাবেশ করে বেড়াচ্ছেন। Americans don't panic. Trump panicked. Trump is the one who panicked. His reckless personal conduct since his diagnosis as well has been unconscionable. মনোনীত বিচারপতি এনি কোমি ব্যারেট, তার কিন্তু মার্কিন সিনেটে কিন্তু তার শুনানি হয়েছে। 9 জন বিচারপতির মধ্যে যে 5 জন বিচারপতি যেদিকে রায় দেয় সেই দিকেই কিন্তু যুক্তরাষ্ট্রের যে কোনো বড় ইস্যুতে কিন্তু সিদ্ধান্ত হয়। সেই ক্ষেত্রে এই বিচারপতি নিয়োগের পরে রিপাবলিকান দল যদি আগামীতে ক্ষমতায় নাও আসে ডোনাল্ড ট্রাম্প, তাহলেও রিপাবলিকান দল কিন্তু সুপ্রিম কোর্টে এবং বিচার ব্যবস্থায় কিন্তু একটা প্রভাব বিস্তার করবে আজীবন। সেজন্যই বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তারা বলছিল যে নির্বাচনের আগে যেন এই নতুন বিচারপতি নিয়োগ দেয়া না হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনা ভাইরাসে আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সৌমিত্রের প্রোস্টেট ক্যান্সার ফুসফুস ও মস্তিষ্কেও ছড়িয়েছে। মূত্রথলিতেও সংক্রমণ দেখা দিয়েছে। তাতে 85 বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য।
মঙ্গলবার দুপুরের পর থেকে প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগে মঙ্গলবার সকাল থেকেই তাকে দেয়া হয় বাইপাইপ ভেন্টিলেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলভিউ হাসপাতালে আসার কথা রয়েছে। এর আগে দুপুর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের লোকজনকে হাসপাতালে ডেকে আনা হয়েছে। 85 বছর বয়স্ক এই প্রখ্যাত অভিনেতা গত সপ্তাহে কোভিড আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন। প্রথম 24 ঘন্টা তার শারীরিক অবস্থার কোনো অবনতি না হলেও তারপর থেকে ক্রমেই বিভিন্ন সমস্যা আসতে থাকে। ইতিমধ্যেই তার বুক এবং মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ে। প্রবীণ এই অভিনেতার এর আগেই প্রোস্টেট ক্যান্সার এবং বাইপাস সার্জারি রয়েছে। সে কারণেই চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি। ধর্ষকরূপী পশুর হাত থেকে রক্ষা করবে এ আইন, বললেন প্রধানমন্ত্রী। এবং নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগে ব্যবস্থা শিগগিরই, জানালেন সিইসি। হেয় করতে অডিও বিকৃত করে ফাঁস, দাবি ফরিদপুর 4-এর এমপির। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।